আঘাতে আঘাতে জর্জরিত হবে ইসরায়েল। সম্ভবত হামলা যে কোনো সময় শুরু হচ্ছে। এটিই হচ্ছে চরম আপডেট। এই যে কোনো সময় হামলা শুরু হয়ে যেতে পারে এবং কঠোর শাস্তি প্রদান করা হবে, এমনই বলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বন্ধুরা, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ যে কোনো সময় হামলা শুরু হয়ে যেতে পারে। আর এ ব্যাপারে ইসরায়েলের তরফ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে। আর এই সর্বোচ্চ সতর্ক অবস্থার মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে একটি উত্তেজনার পারদ বইছে। আমেরিকার প্রত্যেকটি সামরিক ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আমেরিকা ধারণা করছে ইসরায়েলি হামলার পাশাপাশি আমেরিকার ঘাঁটিগুলোতে হামলার সর্বোচ্চ প্রস্তুতি শেষ করেছে তেহরান। এখন বক্তব্য হলো, আমি আপনাদের বলেছিলাম সম্ভবত ইরান শুধুমাত্র ইসরায়েলি ঘাঁটিতে হামলা করে ক্ষান্ত হতে পারে। তবে কেন তারা আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে শুরু করে আমেরিকার সর্বোচ্চ দূরে অবস্থিত ঘাঁটিগুলোতে হামলা করার সিদ্ধান্ত গ্রহণ করলো বা তাদের প্রস্তুতি সম্পন্ন করলো, এই ব্যাপারে আপনাদের কয়েকটি বিষয় আমি বলতে চাই। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই বিষয়টি জানার পর আপনারা বুঝতে পারবেন ইরান কেন ইসরায়েলে দুর্ধর্ষ হামলার পাশাপাশি আমেরিকার অভ্যন্তরে বা আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেটে পরিণত করলো এবং যে কোনো সময় হামলায় ইরান আসলে কোন ধরনের বিধ্বস্ত হামলা পরিচালনার ব্যাপারে চিন্তাভাবনা করছে। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের ক্ষেপণাস্ত্রের তলে কোনো ইসরায়েলি দূতাবাসই নিরাপদ নয়। পৃথিবীর ইসরায়েলের যে কোনো দূতাবাসে হামলা হতে পারে এবং ইরানের ক্ষেপণাস্ত্রের মধ্যে যে সকল দূতাবাসগুলো রয়েছে সেই সকল দূতাবাসগুলো ধ্বংস হয়ে যাওয়ার সম্মুখীন হতে পারে। বন্ধুরা, সিরিয়াতে আক্রমণের পরপরই যদি মধ্যপ্রাচ্যের যে সকল ইসরায়েলি দূতাবাসগুলো ছিল সেগুলোকে টার্গেটে রূপান্তরিত করে ধ্বংস করে দেওয়া হতো, তাহলে সমানুপাতিক একটি যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে সিরিয়ার অভ্যন্তরে, সেই সমানুপাতিক একই ধরনের সাজা তারা ইসরায়েলকে দিতে পারত। কিন্তু ইসরায়েল এই কয়েকদিনের গ্যাপের কারণে সুযোগ পেয়ে ইসরায়েল এই সকল দূতাবাস বন্ধ করে সেখান থেকে পালিয়েছে। ইসরায়েল আবার গাজার অভ্যন্তরভাগ থেকে তাদের সৈন্য সরিয়ে নেওয়ার মাধ্যমে সেখান থেকেও পালাচ্ছে। এখানে দুইটি কারণ থাকতে পারে। এক হচ্ছে ইরানের দূরপাল্লার মিসাইলগুলো ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে শুধুমাত্র তারা রেখে যাচ্ছে নিজেদের যে সকল দূতাবাসগুলো রয়েছে সেগুলো, অর্থাৎ ধ্বংস হলে দূতাবাস এবং তার ভিতরে থাকা যন্ত্রপাতি বা অন্যান্য তথ্য আদি ধ্বংস হোক, কিন্তু আমাদের নিজেদের যে সকল দূতাবাস কর্মী রয়েছে তাদের জন্য কোনো প্রাণহানি না ঘটে। এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য তারা মধ্যপ্রাচ্যের সকল দূতাবাস থেকে তাদের কর্মীদের সরিয়ে নিয়ে দূতাবাসগুলো বন্ধ ঘোষণা করেছে। তার মানে তারা এটি খুব ভালোভাবে আমলে নিয়েছে যে কোনো একটি নিশ্চিত হামলা ইরানের তরফ থেকে আসছে, আর ইরানের তরফ থেকে হামলা আসলে তাদের অবশ্যই সেটি মোকাবেলা করতে হবে। আর সেই মোকাবেলায় তারা সাধারণত তারা ভরসা করবে তাদের ভুল প্রত্যক্ষিত তাদের যে সকল আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোর উপরে, এবং আরও তারা ভরসা করতে পারে তাদের যে সকল ডেভিড সিলিং থেকে শুরু করে অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোর উপরে। অর্থাৎ ডেভিড সিলিং, অ্যারো এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোকে টার্গেট করে বানানো হয়েছে। ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো এবং ইরানের দূরপাল্লার ক্রুজ মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য এই ডেভিড সিলিং এবং অ্যারো এই ধরনের দূরপাল্লার ইন্টারসেপ্টরগুলো তৈরি করা হয়েছে। এখন এগুলো কিভাবে কাজ করে, ইরানের এই অত্যাধুনিক প্রযুক্তির ইন্টার ব্যালিস্টিক কন্টিনেন্টাল যে সকল মিসাইলগুলো রয়েছে সেগুলো এবং তাদের যে সকল ব্যালিস্টিক মিসাইল এবং দূরপাল্লার ক্রুজ মিসাইলগুলো রয়েছে, ইরানের কাছে কিছু স্টিলথ ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ইরান যদি তাদের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ অবকাঠামো থেকে শুরু করে অন্যান্য বিমানবন্দর এবং বিমান ঘাঁটিকে টার্গেটে রূপান্তরিত করে, তাহলে ইরান প্রধানত ব্যবহার করতে পারে তাদের কাছে যে সকল ইমাত এবং কিয়াম স্টিলথ মিসাইলগুলো রয়েছে মধ্যম পাল্লার, সেই মধ্যম পাল্লার 1000 থেকে 1200 মাইল পর্যন্ত, অর্থাৎ সেগুলো সাধারণত 1.5 থেকে 2000 কিলোমিটার দূরবর্তী যে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে খুব ভালোভাবে টার্গেটে রূপান্তরিত করতে পারে। ইরানের কাছে যে সকল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে মূলত এগুলো তারা এবার ব্যবহার করার একটা সুযোগ পেয়েছে পরীক্ষা হিসেবে। বন্ধুরা, ইরান তার এই ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করতে পারে ইসরায়েলকে টার্গেটে রূপান্তরিত করার মাধ্যমে। ইরানের কাছে যে ফাতা 110 ব্যালিস্টিক মিসাইল ভিত্তিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে, সেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো এবার দুর্দান্তভাবে এদের এগেনস্টে ব্যবহার করে সেগুলোর কার্যকারিতাকে খুব ভালোভাবে তারা পরখ করে নিতে পারে এবং এটিও দেখতে পারে যে এই সকল হাইপারসনিক মিসাইল আসলে ইরানের যে সকল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে সেগুলো কার্যকরভাবে প্রতিরোধ করতে পারে কিনা। যদি ইরানের এই সকল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলগুলো মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলোকে প্রতিহত করতে ব্যর্থ হয়,
তাহলে ভবিষ্যতে সেগুলো উন্নয়নের মাধ্যমে ইরান তার হাইপারসনিক মিসাইল প্রজেক্টকে আরও খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যে ভবিষ্যতে যদি কোনো দিন দখলদার দেশটি ইরানের উপর বা তার মিত্রদের উপর কোনো আঘাত আনার চেষ্টা করে, বন্ধুরা, আন্তর্জাতিক আইন মেনে বা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে, তাহলে তাদের শাস্তি দেওয়ার জন্য এই সকল ব্যালিস্টিক ভিত্তিক হাইপারসনিক মিসাইলগুলো দুর্দান্তভাবে কাজ করে এবং ওদেরকে এফোর ওপর করে দেওয়ার জন্য মারাত্মকভাবে কাজ করে। হাইপারসনিক মিসাইলের যদি একটি বহর থাকে, মনে করেন 500 থেকে 1000 এমন ধরনের হাইপারসনিক মিসাইলের একটি বহর যদি তৈরি করা যায় একটি দেশকে একেবারে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য, এর চেয়ে বেশি হাইপারসনিক মিসাইল কোনো প্রয়োজন হয় না। তাদের বিমানবন্দর, তাদের বিদ্যুৎ বা পারমাণবিক অবকাঠামো, তাদের জাহাজ নির্মাণ শিল্প, তাদের রিফাইনারি, যে সকল এলএনজি এবং তেল রিফাইন করা হয়, তাদের বন্দরকে টার্গেটে রূপান্তরিত করার মাধ্যমে, তাদের সাবমেরিন বন্দর, তাদের যুদ্ধজাহাজের যে সকল হ্যাঙ্গার, তাদের F-35 লাইটিং টু যুদ্ধ বিমানের হ্যাঙ্গারগুলোকে একেবারে তছনছ করে তুলোধনা করে দেওয়ার জন্য এই সকল হাইপারসনিক মিসাইলগুলো ভবিষ্যতে চরম আকারে কাজ করতে পারে। এটি হচ্ছে চরম বাস্তবতা। তাই দিন যত যাবে ইসরায়েলের সাথে ইরানের আধুনিক সমরাস্ত্রের পার্থক্য তত ঘুচবে এবং ইরান আস্তে আস্তে সমরাস্ত্র শিল্পে একেবারে পশ্চিমাদের কাতারে চলে আসবে। তবে ইরান এখনও পর্যন্ত যে শক্তি অর্জন করেছে সেটি অবশ্যই ঈর্ষা জাগানিয়া। তাই সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে অবশ্যই ইরানকে এমন ধরনের কঠোর পদক্ষেপের মাধ্যমে তাদেরকে তাতিয়ে দিতে হবে বা ওদেরকে নাড়িয়ে দিতে হবে, ওরা যেন ভবিষ্যতে আর কোনো অনুশোচনা করে কেন আমরা ইরানের এই সকল রেভলিউশনারি গার্ড বা কনসুলেট ভবনে হামলা করতে গেলাম। ইরানকে এমন ধরনের পদক্ষেপ নিতে হবে ভবিষ্যতে হামলা যেন না করে এবং বর্তমান হামলাটি নিয়ে ওরা যেন অনুশোচনায় ভোগে যে আমরা কোনো দিনও আর এই ধরনের হামলা চালাবো না। আসলে যে ধরনের প্রযুক্তিগত সক্ষমতা তাদের এগেনস্টে আঘাত করার জন্য থাকা উচিত, আমার কাছে মনে হয় শুধুমাত্র ইরানের হাতেই তেমন জিনিস আছে। তাই যে কোনো সময় হামলাটি আসছে, আপনারা শুধু এই হামলাটির আপডেট এবং হঠাৎ আসলে সবার আগে রিমাইন্ডার পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য ডিফেন্স অন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ।